চোখ খুলুন, কান খোলা রাখুন, কারণ আপনার চারপাশের চেনা বাতাসটা কিন্তু ভীষণ দ্রুত বদলে যাচ্ছে। যারা ভাবতেন রাজ সিংহাসন চিরস্থায়ী, যারা ভাবতেন আমলাতন্ত্র আর ক্ষমতার অহংকারে যে কোনো কণ্ঠ রোধ করা সম্ভব, আজ সেই দরবারই কাঁপন ধরিয়ে দিয়েছে কারা জানেন? জেনজি। মাঝরাতের সেলফি ভিডিও, তড়িঘড়ি 47 জন আমলাকে এক লপ্তে বরখাস্ত, আর ক্যাবিনেট বৈঠকে শ্মশানের নীরবতা। এসব কোনোটাই না কাকতালীয় ঘটনা নয়। ইন্টারনেট বন্ধ করে, মেট্রো স্টেশনের গেট বন্ধ করে, লাঠি চালিয়ে, ছড়রা বন্দুক চালিয়ে, চোখের জ্যোতি কেড়ে নিয়ে যাদের স্তব্ধ করতে চেয়েছিল দিল্লি, সেই জেনজি দেশের তরুণ সমাজ আজ রাজপথে নেমে ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। আর যে সিস্টেমের জোরে এতদিন অহংকারের ফানুস উঠত, সেই সিস্টেমই এখন গোপন ক্ষমতার নতুন চাবিকাঠি। কার হাতে যেতে চলেছে তার বার্তা পৌঁছে দিচ্ছে বিরোধী শিবিরের টেবিলে। আপনি কি প্রস্তুত দেশের রাজনীতির এই নজিরবিহীন মহানাটকের পর্দাফাঁস দেখতে? নজর রাখুন, আগামী 48 ঘন্টায় বদলে যেতে চলেছে এই দেশের ভাগ্য। কিভাবে, সেটাই বলবো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। মনে আছে কিছুদিন আগে রাহুল গান্ধী একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা বলেছিল, আমাকে সিস্টেম ভেতর থেকে ফোন করেছে, সরকারি ব্যবস্থার ভেতর থেকে লোকেরা লাগাতার ফোন করে সমস্ত তথ্য আমার হাতে তুলে দিচ্ছে। রাহুলের কথা শুনে শাসক দল আর তাদের অন্ধভক্তরা হাসাহাসি করেছিল, উড়িয়ে দিয়েছিল টিটকিরি মেরে। কিন্তু দেশ জুড়ে শুরু হওয়া এই অভূতপূর্ব ছাত্র আন্দোলন প্রমাণ করে দিচ্ছে, অন্ধ ভক্তরা বিশ্বাস করুক আর নাই করুক, হাওয়া মোড়ক কিন্তু ঘুরতে শুরু করেছে। আর ইতিহাস বলে, রাজনীতিতে সিস্টেম সবসময় সেই নেতার দিকেই ঝুঁকে পড়ে যার হাতে ক্ষমতার চাবি আসতে চলেছে বলে আমলারা টের পান। অফিসারদের হাবভাব দেখেই হাওয়া মোড়ক বদলের ইঙ্গিতটা বুঝতে হয়। আমলারা কার দরজায় বেশি কড়া নাড়ছেন, কার সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, সেটা দেখলেই স্পষ্ট বোঝা যায় ক্ষমতার ব্যাটন কোথা থেকে কোথায় ফসকে যেতে চলেছে। কারণ গ্রাউন্ড রিয়ালিটি তো এই আমলাতন্ত্রের চেয়ে আর ভালো কেউ জানে না। আজ ঠিক সেই সিস্টেমকেই রাহুলের পেছনে এসে দাঁড়াতে দেখা যাচ্ছে। তার সবচেয়ে তাজা আর জলজ্যান্ত প্রমাণ কোনটা জানেন? রাহুলের তুলে ধরা সেই ছবিটি, যেখানে তিনি এক আন্দোলনকারী ছাত্রের শরীরে ছড়রা গুলিতে ক্ষতের চিহ্ন দেখাচ্ছেন। মোদী সরকারের দাবি ছিল গত 20 মার্চ ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের দিন পুলিশ লাঠিচার্জের কথা মানলেও প্যালেট গানের অস্তিত্ব বেমালুম অস্বীকার করেছিল। ভেবেছিল আহত ছাত্ররা হয়তো ভয়ে লুকিয়ে পড়েছে, পুলিশ ছুঁলে 36 ঘা, এই ভয়ে সামনেই আসবে না। কিন্তু সরকারের সেই বুদবুদ এক নিমেষে ফেটে গেল। রাহুলকে ঠিক সেই সিস্টেমের লোকই খবর পৌঁছে দিল প্যালেট গানের গুলিতে জখম হওয়া সেই ছাত্রটি কোথায় আছে। রাহুল তাকে একদম মিডিয়ার ক্যামেরার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন, আর এক লহমায় ফাঁস হয়ে গেল কেন্দ্রের স্বৈরাচারী মিথ্যের গুলি। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় তুলে দিলেন, যখন ভারতের তরুণরা হাতে জাতীয় পতাকা তুলে ধরে একদম শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তখন তাদের উপর এই নৃশংসতা কেন? সরকারের স্পষ্ট বয়ান ছিল, কোনো প্যালেট গান চালানো হয়নি। সেই আহত তরুণের চোখের দিকে নির্দেশ করে দেখিয়ে দিলেন প্যালেট গানের গুলিতে যার দৃষ্টিশক্তি আজ ক্ষতিগ্রস্ত। রাহুল বললেন, হাজার হাজার যুবকের উপর লাঠি চালানো হলো, গায়ে হাত তোলা হলো, পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেওয়া হলো। তাদের অপরাধটা কি ছিল? তারা তো শুধু নিজেদের অধিকার চাইছিল। বছরের পর বছর হাড়ভাঙ্গা খাটুনি খেটে তারা পরীক্ষা দিয়েছিল, আর একদিন সকালে উঠে জানতে পারলো প্রশ্নপত্র লিক হয়ে গেছে। যার কাছে 60 থেকে 70 লাখ টাকা নেই, তার পরিশ্রমের কোনো দাম নেই। টাকা যার, চাকরিও তার। আর এই সর্বনাশা জালিয়াতি ঘটেছে লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যতের সঙ্গে। তবে রাহুল গান্ধীর সঙ্গে সিস্টেম দাঁড়ানোর এই দৃশ্য তো হিমশৈলের চূড়া মাত্র। আসল বড় ধাক্কাটা তো এলো গতকাল মাঝরাতে। একটু ভেবে দেখুন, যে প্রধানমন্ত্রী দুটো লাইন বলতে গেলেও সামনে 6টা ক্যামেরা আর টেলিপ্রম্পটার ছাড়া চলতে পারেন না, তিনি নাকি মাঝরাতে নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তাও কাদের উদ্দেশ্যে? যেখানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে তাদের উদ্দেশ্যে ডিজিটালি বার্তা পাঠানো হচ্ছে। চিরপরিচিত মিত্র ছেড়ে সেখানে তিনি যুব প্রজন্মকে কি বলে সম্বোধন করেছেন জানেন? তিনি যুব প্রজন্মকে ফ্রেন্ডস বলে সম্বোধন করছেন। আসলে বুঝতে পারছেন যে যুবশক্তি এতদিন তার কোর ভোট ব্যাংক ছিল, আর সমুদ্র হিমাচল সেই ভোট ব্যাংক খেপে রাস্তায় নেমে এসেছে। তো
মোদিজির ভিডিওর রাজনীতিটা দেখুন। তিনি বড় গলায় বলছেন নিট পরীক্ষা আবার নেওয়া হয়েছে এবং যারা পাশ করেছে তারা নাকি আনন্দে মেতে উঠেছে, কিন্তু যে 25 জন নিষ্পাপ পরীক্ষার্থী এই প্রশ্ন ফাঁস আর দুর্নীতি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথটা বেছে নিল, তাদের জন্য তো প্রধানমন্ত্রীর মুখ থেকে সান্ত্বনার একটা বাণীও বেরোলো না। একটি বারের জন্য সেই মৃত সন্তানদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন না, উল্টে পাশের খবর শুনিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। এই নাটক দেখে রাহুল গান্ধী টুইট করে পাল্টা দিলেন। বিরোধী দলনেতা কি লিখেছেন দেখুন। লিখেছেন, এই সস্তা নিম্নমানের নোংরা নাটক না বন্ধ করুন প্রধানমন্ত্রী, দেশের তরুণদের বুদ্ধিমত্তাকে আর অপমান করবেন না। মাঝরাতের এই প্রচার সর্বস্ব ভিডিও বাতিল করে রাহুল সোজা 3টে দাবি পেশ করেছেন। কি কি দাবি সেগুলো? প্রথম দাবি, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন। নাম্বার 2, অত্যাচারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং 3, ক্ষতিগ্রস্ত ছাত্র সমাজ দেশের কাছে নিঃশর্তে ক্ষমা চান। এখন প্রশ্ন হলো, যে প্রধানমন্ত্রী কোনোদিন চাপের মুখে পিছু হটলো না, তিনি ঠিক কোন বাধ্যবাধকতায় পড়ে মাঝরাতে এই অনভ্যস্ত ভঙ্গিতে ভিডিও পোস্ট করতে বাধ্য হলেন? শুধু মাঝরাতের এই ভিডিও নয়, মোদী সরকার তো আরো অনেক কিছুতেই পিছু হটতে বাধ্য হলো। সোনম ওয়াংচুকের অনশন ভাঙানোর জন্য শেষ পর্যন্ত কেন নতজন হতে হলো সরকারকে? কেনই বা বাইরে এসে নির্দিষ্ট কিছু শর্ত মেনে বৈঠক করতে বাধ্য হলো তারা? আসলে গতকাল দুপুর গড়াতেই দিল্লির রাজনৈতিক হাওয়ায় এক চরম উত্তেজনাকর খবর ছড়িয়ে পড়েছিল। দিল্লির যন্তর মন্তরে জমা হওয়া আন্দোলনকারীদের এক ঝটকায় তুলে দেওয়ার জন্য এক অভূতপূর্ব দমনপীড়নের ছক কষা হচ্ছে। সেই খবর বাইরে আসতে শুরু করেছিল কারণ যন্তর মন্তর থেকে জনপথ বিপুল পরিমাণ আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ গাড়ি মোতায়েন রাখা হচ্ছে। উদ্দেশ্য ছিল পরিষ্কার যেভাবেই হোক রাতের অন্ধকারে আন্দোলন চূর্ণ করে দেওয়া। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার সচল হলো সেই সিস্টেম। সরকারের এই গোপন ছকের খবর মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল রাহুল গান্ধীর কানে। রাহুল খবর পেতেই আর 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না, তড়িঘড়ি নিজের বাসভবন থেকে ডেকে পাঠান কংগ্রেস সাংসদদের। কিন্তু বিষয়টি শুধু এক দলের গণ্ডিতে আটকে না রেখে সিদ্ধান্ত নেওয়া হলো সমগ্র ইন্ডিয়া ব্লকের সাংসদদের সামিল করার। গতকাল সন্ধ্যায় দেখা গেল সেই অভূতপূর্ব দৃশ্য। রাহুলের বাসভবনে এসে জড়ো হলেন বিরোধী জোটের সমস্ত শীর্ষ সাংসদেরা। প্ল্যান করা হলো রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের। প্রথমে ইন্ডিয়া গেট, তারপর রাজঘাট পর্যন্ত মিছিলে পুলিশ অনুমতি দিল না। কিন্তু রাহুলের বাসভবনের ঠিক কাছেই ছিল গান্ধী স্মৃতি, সেখানে যাওয়া পুলিশ আটকাতে পারল না। বাসে করে সমস্ত বিরোধী সাংসদদের নিয়ে রাহুল পৌঁছে গেলেন গান্ধীর স্মৃতিতে। শ্রদ্ধা জানিয়ে সেখান থেকেই গোটা বিশ্বকে শান্তির বার্তা দেওয়া হলো। সময় নির্বাচনে রাহুলের রাজনৈতিক বিচক্ষণতাটা বুঝুন। সন্ধ্যার ওই সময়টা এমন এক প্রাইম টাইম যখন দেশের দরবারি মিডিয়া তো বটেই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজরও থাকে দিল্লির দিকে। ফলে মুহূর্তের মধ্যে সেই ভিজুয়াল কি হলো, পুরো গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। গোটা দেশের বিরোধী শিবির এক ছাতার তলায় এসে ছাত্রদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমেছে। বার্তাটা পরিষ্কার হয়ে গেল, আন্দোলনকারী ছাত্ররা যখন রাস্তায়, দেশের বিরোধী দলও তখন রাস্তায়। বিরোধী শিবিরের এই ঝটিকা কৌশল আর প্রতিবাদের মুখে মোদী সরকারকে অবিলম্বে তাদের দমন পীড়নের মিশন বাতিল করতে হলো। পরিস্থিতি যে হাতছাড়া হয়ে যাচ্ছে তা বুঝতে পেরেই বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে গভীর রাতে সেই সেলফি ভিডিও পোস্ট করতে হলো। ভেবে দেখুন, সিস্টেম যদি রাহুলের সঙ্গে না থাকতো তবে কি এই চাঞ্চল্যকর খবর বিরোধীদের কানে পৌঁছতো? উল্টে রাতের অন্ধকারে যন্তর মন্তর থেকে আন্দোলনকারী ছাত্রদের নৃশংসভাবে লাঠিপেটা করে হটিয়ে দেওয়া হতো। সেখানে কি ভয়াবহ তাণ্ডব ঘটতে পারত ভাবতে পারছেন? এক স্যান্ডেলে রাহুল গান্ধী যে সমস্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন তার নেপথ্যে রয়েছে এই সিস্টেমের ভেতরে তার গভীর সংযোগ। হরিয়ানার সেই আহত তরুণকে যখন তিনি সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এলেন তখন সোজাসুজি দুটি কথা জানিয়ে দিলেন। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত এবং আন্দোলনকারী ছাত্রদের 3টি মূল দাবি না মানা পর্যন্ত লড়াই থামবে না। সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার হলেও এই আন্দোলন থামা নয়। রাহুল সোজা ভাষায় বললেন, গোটা ব্যবস্থায় চালক যিনি। রাহুল সোজা ভাষায় বললেন, পুরো ব্যবস্থার চালক যিনি সেই নরেন্দ্র মোদীকে এই তরুণদের কাছে এসে ক্ষমা চাইতে হবে, যাদের শরীর ও জীবন চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কোনো দোষ না থাকা সত্ত্বেও আজ এই তরুণের চোখ বাঁচবে কিনা কেউ জানে না। তবে এখানে শেষ নয়,
একদিকে যেমন সিস্টেমের বড় অংশ রাহুলের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যারা এখনো অন্ধ আনুগত্য দেখিয়ে অসাংবিধানিক আর চাটুকারিতার রাজনীতি চালিয়ে যাচ্ছে, তাদের কিন্তু রাহুল গান্ধী কড়ায় গন্ডায় হিসেব রাখছেন। এটি তাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। তার প্রমাণ মিলল সম্প্রতি। সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করে প্রথমে ছাত্রদের আন্দোলন থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছিল আইআইটি রুরকির মতো শিক্ষা প্রতিষ্ঠান। সেই পথ ধরে গতকাল ছাত্রদের ভয় দেখাতে প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় একটি ফরমান জারি করে বলল, যেসব ছাত্র যন্তর মন্তরের প্রতিবাদে যোগ দেবে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। স্ক্রিনে আপনারা জেএনইউ এর সেই টুইটটা দেখতে পাচ্ছেন। এই নোটিশ দেখার পরই রাহুল গান্ধী পাল্টা এক স্যান্ডেলে এক হাত নেন এবং দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে রাহুল প্রশ্ন তুললেন, ছাত্রদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সাহস আপনাদের হয় কিভাবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে রাহুল গান্ধী বললেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে রাহুল গান্ধী মনে করিয়ে দিয়েছেন, মনে রাখবেন সময় যখন আসবে আসল দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে। নির্বাচন কমিশন হোক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ইডি সিবিআই, অন্যায় কাজের প্রতিটি হিসেব রাহুল গান্ধী কিন্তু নথিভুক্ত করে রাখছেন। সব হিসাব রাখা জায়গা। কারণ এই আন্দোলন আর শুধু সোনম ওয়াংচুক বা সিজেপির গণ্ডিতে আর আটকে নেই তো। তাদের হাত থেকে আন্দোলন এখন সোজা চলে গেছে দেশের সাধারণ ছাত্র ও তরুণদের হাতে। এতে যে শুধু জেনজি বা মিলেনিয়াল তরুণরা আছে তাই নয়, নিট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের পাশাপাশি এখন রাস্তায় নেমেছেন ইউপিএসসি এবং স্টেট পিএসসির পরীক্ষার্থীরাও। এমনকি দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নে বুথ যে তরুণদের জোর করে অগ্নিবীর স্কিমে ঠেলে দেওয়া হয়েছে, তারাও এখন এই জনস্রোতে সামিল। তাই সোনম ওয়াংচুক অনশনে থাকুক বা না থাকুক, কিংবা সিজেপির কথা সরকার শুনুক বা না শুনুক, এখন লড়াইটা সরাসরি দেশের ছাত্র সমাজ বনাম স্বৈরাচারী সরকারের। আর রাহুল গান্ধী পুরো বিরোধী জোটকে সঙ্গে নিয়ে সরাসরি দাঁড়িয়েছেন এই তরুণদের পাশে। অনেকে আমার কটাক্ষ করে বলেছেন রাহুল নাকি এই আন্দোলনকে হাইজ্যাক করেছেন। কংগ্রেস এবং রাহুল গান্ধী সেই নিন্দুকের উত্তর দিয়েছেন তথ্য প্রমাণ দিয়ে। 2024 সাল থেকে রাহুল গান্ধী নিট ও প্রশ্নপত্র লিক নিয়ে সংসদে এবং রাজপথে বারবার সরব হয়ে আসছেন। আজকের এই তরুণ আন্দোলন তৈরি হওয়ার অনেক আগে থেকেই তিনি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। অথচ এই প্রধানমন্ত্রী 2024 সালে সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে প্রশ্ন লিক বন্ধে কড়া আইন তৈরি হয়ে গেছে। আর আজ 2026 সালে এসেও তিনি আবার নতুন কড়া আইন বানানোর মিথ্যে বুলি আওড়াচ্ছেন। এদিকে শাসকের অন্দরের এক কলকাঠিতে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাথায় আশঙ্কার মেঘ জমছে। আন্দোলনস্থলে যেসব স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকরা যাচ্ছেন তাদের সূত্রে এক উদ্বেগজনক খবর সামনে আসছে। প্রতিবাদী ছাত্রদের ভেতরে নাকি অন্তত 20% ব্যাড এলিমেন্টস বা দুষ্কৃতী ঢুকে পড়েছে। এখন এরা কি নিছকই উদ্দেশ্যহীন হিংসা ছড়ানো উৎপাতকারী, নাকি আন্দোলনকে বদনাম করতে এবং পণ্ড করতে পরিকল্পিতভাবে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন কিন্তু উকি দিচ্ছে। বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাঁধলে এই দুষ্কৃতীরাই কিন্তু আন্দোলনকে হিংসাত্মক রূপ দিয়ে কালিমালিপ্ত করার কাজটা করবে। তবে কেন্দ্রের শাসক দলের জন্য সবচেয়ে খারাপ খবর কোনটা জানেন? আন্দোলন যত দীর্ঘায়িত হচ্ছে ততই খোদ প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। আপনাদের 4টি ভিডিও দেখাবো, যার মধ্যে 3টি ভিডিও ছাত্রীদের আর একটা অন্য যুবকের। আন্দোলনকারী এক সাধারণ তরুণীর ক্ষোভ আর আকুতি শুনলেই বুঝতে পারবেন মোদী সরকারের জন্য পরিস্থিতি কতটা বেসামাল হয়ে গেছে। মেয়েটি স্পষ্ট গলায় মোদীজিকে উদ্দেশ্য করে বলেছে, এই প্রজন্মকে আপনারা যা বোঝাচ্ছেন তা একদম ভুল। আমরা শান্তিতে অনুরোধ করছি, আমাদের দাবিগুলো মেনে নিন। আপনারা আমাদের সন্ত্রাসবাদী বলছেন। ডিজিটাল দুনিয়া ও ইন্টারনেট ভালো করে জানে আমরা কারা, তাই কাউকেই নতুন করে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। এমনকি দিল্লি পুলিশকেও সেই তরুণী প্রশ্ন ছুড়ে দিয়ে বলছে, পুলিশ তো আমাদের রক্ষক, আপনাদের উপর ভরসা না করলে আমরা কার উপর ভরসা করব? সরকারের অন্ধ অনুগত না হয়ে আপনাদের তো দেশবাসীর পাশে থাকা উচিত। আরেক আন্দোলনকারী ছাত্রী আক্ষেপের সুরে বলছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে হাততালি করছেন, অথচ আমাদের রাম মন্দির থেকে 2200 কোটি টাকা চুরি হয়ে গেল। যে হিন্দুরা উল্লাস করছেন, জেনে রাখুন চুরিটা আপনাদেরই চাঁদার টাকা থেকে হয়েছে। পরমেশ্বরকেও ছাড়েনি এই দুর্নীতি। অন্য ধর্মের মানুষকে কাঁদিয়ে আমার কি লাভ?
যখন আমার নিজের ভগবানই ভেতরে বসে কাঁদছেন? সত্যিই তো, পরিস্থিতি যে এত দ্রুত পাল্টে যাবে তা বোধহয় খোদ শাসক শিবিরও কল্পনা করতে পারেনি। মোদি আছে তো সব সম্ভব। ক্যাবিনেট মন্ত্রীদের অহংকার আর দম্ভ ঠিক এই একটা জায়গাতেই গিয়ে ঠেকত। কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ ধরেই নিয়েছিলেন যতদিন মোদি আর অমিত শাহের ছাতা মাথায় আছে ততদিন তাদের গায়ে আঁচ লাগানোর ক্ষমতা কারণ নেই। এই চরম ব্যাপারও ভাবি গোটা বিজেপি ও মন্ত্রিসভাকে এক অলীক নিশ্চিন্তে রেখেছিল। মন্ত্রিসভা নিজের দায়িত্ব সামলাক বা না সামলাক, গোটা মন্ত্রক চালাতো আসলে শীর্ষ আমলাতন্ত্র। আর সেই আমলাদের নিয়ন্ত্রণ করা হতো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। যে কোনো মন্ত্রকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ফাইল প্রথম তৈরি করতেন জয়েন্ট সেক্রেটারি স্তরের অফিসার, আর তা চূড়ান্ত করার দায়িত্ব থাকতো পিএমওর অফিসারদের হাতে। অর্থাৎ সমস্ত আলাপ আলোচনা, সিদ্ধান্ত নেওয়া সবই হতো আমলাদের নিজেদের মধ্যে। আর মন্ত্রীরা কেবল মোদি শাহের রাজনৈতিক বলয়ের ভরসায় নিশ্চিন্তে দিন কাটাতেন। কিন্তু সত্য হলো এই রাজনৈতিক প্রভাবের সিংহভাগটাই গড়ে উঠেছিল ভয় আর দমনের উপর ভর করে। আজ সেই ভয়ের বুদবুদ যখন ফাটতে শুরু করলো তখন আসল চেহারাটা স্পষ্ট হয়ে বেরোচ্ছে। যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রদের পাশে এখন সাধারণ মা বাবারাও এসে দাঁড়াচ্ছেন। তারাও প্রকাশ্যে বলছেন দেশের শিক্ষা ব্যবস্থা আজ সম্পূর্ণ ধসে পড়েছে। ভারতের শীর্ষ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতার ভিত্তিতে নয়, বরং আরএসএস এর সুপারিশে শিক্ষক নিয়োগ হচ্ছে। কি পড়ানো হবে, পাঠ্যক্রম কি হবে, এমনকি পিএইচডি কোন বিষয়ে করা যাবে তাও আজ ঠিক করে দিচ্ছে কে? সরকার। ভাবুন একবার, একদিকে আমলাতন্ত্রের উপর ভর করে দেশ চালানো, অন্যদিকে সরকারের মন্ত্রীরা দুই শীর্ষ নেতার ভরসায় পুরোপুরি উদাসীন। কিন্তু এই চরম চেপে রাখা ক্ষোভই যে এত বড় দাবানল হয়ে আছড়ে পড়বে তার শাসক দল ঘুণাক্ষরেও টের পায়নি। গতকাল মন্ত্রিসভার বৈঠকের থমথমে পরিবেশটাই পুরো ছবিটা পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট। গতকালের শ্মশানের নিস্তব্ধতা, কারো মুখে টু শব্দ নেই। আগে যেখানে মন্ত্রীরা নিশ্চিন্তে বসে থাকতেন সেখানে গতকাল সবার নজর হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, না হয় প্রধানমন্ত্রীর দিকে। কথা শুরু হলো খোদ প্রধানমন্ত্রীর সেই মাঝরাতের ভিডিও বার্তা নিয়ে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের ক্লাস নেওয়ার ভঙ্গিতে বললেন, এটা জেনজির যুগ, এটা ইনস্টাগ্রামের যুগ। ইনস্টাগ্রামের মাধ্যমে বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছয়। আপনারা বাকি সব মাধ্যম ভুলে ইনস্টাগ্রামে সক্রিয় হন। ভাবুন একবার, যে মন্ত্রীরা এতদিন আমলাদের ভরসায় পরম নিশ্চিন্তে বসেছিলেন, আজ তাদের সোশ্যাল মিডিয়ায় নামার উপদেশ দিচ্ছেন কে? প্রধান সেবক। মন্ত্রীরাও বিভ্রান্ত, তারা এখন ইনস্টাগ্রাম পোস্ট দেবেন নাকি এতদিন ধরে ফেলে রাখা মন্ত্রকের পাহাড় প্রমাণ ফাইল সামলাবেন। আর যে আমলাতন্ত্রের কাঁধে ভর দিয়ে এতদিন দেশ চালানো হচ্ছিল, সরকারের সেই মূল স্তম্ভেই এখন চরম হুলস্থুল। পরিস্থিতি সামাল দিতে গত পরশু রাতারাতি 17 জন সচিব স্তরের অফিসারকে বদলি করে দেওয়া হলো। অন্যদিকে জাতীয় পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএর ভেতরে বসে থাকা 47 জন উচ্চপদস্থ অফিসারকে গতকাল এক লপ্তে সরিয়ে দেওয়া হলো। তদন্ত শুরু করতেই দেখা গেল এই বরখাস্ত হওয়া আমলাদের একটা বড় অংশকে স্রেফ আরএসএস এর সুপারিশে ও দলীয় আদর্শের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। যোগ্যতা ছাড়াই দলীয় আনুগত্যের পুরস্কার দিতে গিয়ে আজ পুরো আমলাতন্ত্র অপদার্থতায় ভরে গেছে। আর এই চরম ল্যাজে গোবরে অবস্থার মাঝেই হঠাৎ বার্তা এলো রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। আর কয়েক মিনিটের মধ্যেই রাষ্ট্রপতি তা গ্রহণও করে নিলেন। কারণ কি? তাকে নাকি পাঞ্জাব নির্বাচনে লড়তে নামানো হবে। অতীতে যেমন মিটু আন্দোলনের ঝড়ে বাজপেয়ী সরকার থেকে এমজে আকবরের ইস্তফা দেখতে হয়েছিল, এবারও ভোটের স্বার্থেই এই ইস্তফা। ক্ষমতার যে অদম্য অহংকার, যে বেপরোয়া দম্ভ এতদিন দিল্লিকে শাসন করত, আজ তরুণদের এক ধাক্কায় তা বায়ুতে মিলিত হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, আহত সিংহ না সবসময় বেশি হিংস্র হয়। তাই সরকার এত সহজে হার মানবে না, উল্টে ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। তাই সামনের 48 ঘন্টা সাধারণ কোনো সময় নয়, এটা ভারতের গণতন্ত্রের অগ্নি পরীক্ষা। একদিকে প্রশাসনিক দমনপীড়নের হিংস্র আগ্রাসন, আর অন্যদিকে দেশের আনাচে কানাচে লক লক করে জ্বলে ওঠা জেনজির আগুন। রাজপথ আজ প্রস্তুত, মুখোমুখি সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা। প্রশ্ন একটাই, প্রশাসনের রক্তচক্ষু জিতবে নাকি রক্তের গতিতে ছুটে আসা এই তরুণের জনস্রোত ইতিহাস নতুন করে লিখবে? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। অপেক্ষা করুন, সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।